বিষ্ণুর তত্ত্বাবধানে মন্দার পর্বতকে মন্থনদণ্ড হিসেবে এবং শেষনাগকে রশি হিসেবে ব্যবহার করে ক্ষীর সমুদ্র মন্থন করেন। তার ফলে অমৃত রস উৎপন্ন হয়। সেই অমৃত উৎপন্ন হবার কাহিনী আমরা সকলেই জানি, কিন্তু শুধু অমৃত নয়, তার সঙ্গে বিষও উৎপন্ন হয়েছিল এবং আরো বেশ কিছু অন্যান্য মূল্যবান বস্তু সেই মন্থনে উঠে এসেছিল, যেমন চন্দ্র, ঐরাবত, কামধেনু, লক্ষ্মী এবং আরো বহু ধন সম্পদ। এবং উঠে এসেছিল এক ইচ্ছা পূরণকারী বৃক্ষ, যার নাম কল্পবৃক্ষ বা কল্পতরু। কথিত সে বৃক্ষ সকলের মনের ইচ্ছে পূরণ করতে সক্ষম। আমাদের আজকের কাহিনীর উৎস কল্পতরু রূপী আরো এক যুগাবতারের কাহিনী নিয়ে। তিনি অবতার বরিষ্ঠ, তিনি সচ্চিদানন্দ, তিনি পরমহংস। তার ভক্তদের কাছে তিনি প্রাণের ঠাকুর। কথা বলবো সেই কল্পবৃক্ষকে নিয়ে। তবে প্রারম্ভে একটা প্রার্থনা সঙ্গীত সহকারে আমরা শুরু করব আজকের এই অনুষ্ঠান। রাম কৃষ্ণ ওই নামে মানা জপরে মন। রাম কৃষ্ণ ওই নামে মানা জপরে মন। অসার সংসারের মাঝে রসার সংসারের মাঝে সেই যে তোমার সাধে যতন। রাম কৃষ্ণ ওই নামে মানা জপরে মন। রাম কৃষ্ণ ওই নামে মানা জপরে মন। ভবে রাতে ভাবহারে সবাই করে কেন বেচা, থেকে বলে সব ঝুটা মাল, আমার মালি শুধুই সাজা। তাদের হাতে দিলেন ঠাকুর, তাদের হাতে দিলেন ঠাকুর সমন্বয়ের গুপ্ত ধন। রাম কৃষ্ণ ওই নামে মানা জপরে মন। রাম কৃষ্ণ ওই নামে মানা জপরে মন। ঠাকুর খোদার নামে আজান দিলেন, যিশুর নামে প্রার্থনা। খোদার নামে আজান দিলেন, যিশুর নামে প্রার্থনা। অহমিতা ঘুটল যেবার মজের ঘরে যার তোনা। শ্যাম শ্যামার নামে পাগল সবাই করেন জালিঙ্গন। রাম কৃষ্ণ ওই নামে মানা জপরে মন। রাম কৃষ্ণ ওই নামে মানা জপরে মন। পঞ্চবটী বটের ছায়ে সপ্ত সাগর নিজ দেশে, যত মত তত পথ সবারই শেষে বিশেষে। মক্কা কাশী জেরুজালেম সেও যে জামাত বৃন্দাবন। রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। एक का डबल पहले जांच। আজ শুভ কল্পতরু দিবস। রামকৃষ্ণ পরমহংসদেবের স্মরণে আজকের দিনটি
যথাযথ মর্যাদায় গোটা বাংলাব্যাপী, পশ্চিমবঙ্গব্যাপী এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে স্মরণ করে কল্পতরু উৎসবের যে তাৎপর্য তা বিভিন্ন স্থানে আজ পালিত হচ্ছে। সেরূপ আমি দেবপ্রসাদ চৌধুরী আজকের এই শুভ দিনটিকে যথাযথ মর্যাদায় স্মরণ করার জন্য আমি আমার বাড়িতেই একটি ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই দিনটি আমি সকালের দিকে পুষ্পার্ঘ্য নিবেদন এবং ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। আজকের এই দিনটি ভারতবর্ষের শাশ্বত সনাতন ধর্মাবলম্বী সকল হিন্দু বাঙালি এই দিনটিকে যে আড়ম্বরের সহিত এটা পালন করার দরকার, সেই অনুযায়ী কিন্তু আমাদের বিশেষ করে পশ্চিম বাংলায় পালিত হচ্ছে না। তার কারণ আজকেই ইংরেজি সাল অর্থাৎ গতকাল পর্যন্ত ছিল 2025 সাল। 2025 সাল গত হয়েছে, আজ নতুন বছর অর্থাৎ 2026 সালের আজকের 1 তারিখ, অর্থাৎ 2026-এর জানুয়ারি মাসের 1 তারিখ। স্বাভাবিকভাবেই পাশ্চাত্য সভ্যতার অনুকরণকারী তথাকথিত ধর্মনিরপেক্ষবাদী যে সকল মানুষ আজকে ছুটি কাটানোর মাধ্যমে হই হুল্লোড়, মদ মাংস, ডিজের মাধ্যমে বিভিন্ন অশ্লীল গান বাজনা এবং ফিস্টি করার আনন্দে বিভোর হয়েছে আজকের যুব সমাজের একটা বিরাট অংশ। এই যুব সমাজ দিনের পর দিন এই সমস্ত ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধাচারণ, শাশ্বত সনাতন ধর্মাবলম্বী মানুষদের আবেগকে পাত্তা না দিয়ে
তাদের যে ধর্মীয় আচরণ, আমাদের যে আরাধ্য দেবী মা কালীর ভক্ত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার পূর্ণাঙ্গ ইতিহাস, তার জীবদ্দশার যে কীর্তি তিনি রেখে গেছেন, তারই প্রেরণায় বাংলার আর একজন নয়নের মণি, বিশ্ববরেণ্য মহাপুরুষ স্বামী বিবেকানন্দ। এটা অস্বীকার করার উপায় নেই। স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে উনি এমন এক শিক্ষায় শিক্ষিত হয়েছেন যে অনুভূতির মধ্য দিয়ে তিনি উক্ত সময়ের পর থেকে শাশ্বত সনাতন ধর্মকে প্রতিষ্ঠা দেবার জন্য সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তিনি ভ্রমণ করেছেন। চিকাগো বক্তৃতার কথা আপনারা জানেন। হিন্দুদের যে স্বাভিমান, আমাদের ভারতবর্ষের যে পরম্পরা, যে ঐতিহ্য, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই দুই মহাপুরুষের প্রেরণা আজকে পশ্চিমবাংলায় বিভিন্ন রামকৃষ্ণ মিশন থেকে আরম্ভ করে বিভিন্ন প্রতিষ্ঠান আজকে বিগত দিন থেকে ত্বরান্বিত হয়ে আজকে মানুষের মধ্যে একটা রেখাপাত করেছে। একটা যুবক যেমন স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত, সেই নরেন্দ্রনাথ দত্ত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসেছেন এবং তার বিগত দিনের যে ইতিকথা, অনেক শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন ব্যক্তি তা উপলব্ধি করেছেন, অনেকাংশে মান্যতা দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করে এসেছেন। আমরাও সেইভাবে শ্রদ্ধাশীল। কিন্তু আজকের এই শুভ দিন কল্পতরু উৎসব, এই কল্পতরু উৎসব হিসেবে প্রতি বছরই এই দিনটিকে পালন করার যথাযথ মর্যাদার সঙ্গে সঠিকভাবে পালন করা হয় না। আমি একজন ভারতীয় জনতা পার্টির দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আমি প্রচণ্ড গর্ববোধ করি। তার কারণ আমি সেই রাজনৈতিক দলের একজন সদস্য যে দলটির জন্মলগ্ন থেকে গোটা ভারতবর্ষের রাজনীতিতে
প্রাসঙ্গিক হয়েছে সারা বিশ্বের দরবারে যে রাজনৈতিক দলটি সর্ববৃহত্তম এবং সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দলের স্বীকৃতি অর্জন করেছে, সেই রাজনৈতিক দলের একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসাবে আমি মনে করি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তার যেমন দলের প্রতি পূর্ণ আনুগত্য, দেশ ও মাতৃকার প্রতি পূর্ণ আনুগত্য, তৎসহ এই বাংলার মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেই জায়গা থেকে আজকের এই দিনটি পালন করার নৈতিক কর্তব্য বলে আমি মনে করি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি আমাদের বিভিন্ন জেলা স্তরের নেতা, রাজ্য স্তরের নেতা, মণ্ডল স্তরের নেতা অনেকেই ছোট ছোট করে তাদের নিজের মতো করে এই দিনটি পালন করার চেষ্টা করেছেন। কিন্তু আমার প্রশ্ন, আজকে এই পশ্চিমবাংলার একটা বিশাল সংখ্যক যুব সমাজ, তাদের সঙ্গে তাদের পরিবার পর্যন্ত কল্পতরু উৎসব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্মরণে কিছু করা দরকার। এই নৈতিকতা, এই আধ্যাত্মিক চেতনা থেকে মুখ ফিরিয়ে নিয়ে পাশ্চাত্য সভ্যতার অনুকরণে আজকে জানুয়ারি মাসের 1 তারিখটিকে তারা আনন্দ উপভোগ করছে। আকণ্ঠ মদ্যপান এবং মাংস তৎসহ অশ্লীল নাচ গান ডিজের মাধ্যমে বিভিন্ন জায়গায় পিকনিক করার নাম করে ব্যাপকভাবে স্বেচ্ছাচারিতার প্রদর্শন হচ্ছে গোটা বাংলা জুড়ে বহু জায়গায়। হয়তো আগামীকাল কোনো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন ফিস্ট করতে গিয়ে কেউ অ্যাক্সিডেন্ট করেছে, কেউ মাল খেয়ে লুটোপুটি করছে রাস্তায়, আরও নানা ধরনের নোংরা কার্যকলাপে জড়িয়ে পড়েছে। মানে অতীতের অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলি বললাম। গত কয়েকদিন আগে অর্থাৎ 25শে ডিসেম্বর সেই দিনটিও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে একটা বিশেষ উল্লেখযোগ্য দিন। সেই বিশেষ উল্লেখযোগ্য দিনে আমাদের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস, 101তম জন্মদিবস। আমার এই মঞ্চেই তার প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই ফ্লেক্স থেকে আমি আরেকটি ওনার ছবি, তাতে আমার এই বুথ
144 নম্বর বুথ, পুটসুরি গ্রামের পূর্বস্থলী উত্তর বিধানসভার অধীনে পূর্বস্থলী 1 নম্বর মণ্ডলের অন্তর্গত আমার গ্রামের 144 নম্বর বুথ। যথারীতি আমি আমার বাড়িতে ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছি। কিছু কচি কাঁচাদের পরমান্ন অর্থাৎ গোবিন্দভোগ চালের পায়েস এবং মিষ্টি সরবরাহের মাধ্যমে কিছু মানুষকে আমি তাদেরকে দিয়েছি। তারা আনন্দ পেয়েছে, আমার সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তো সেই শুভ দিন 25শে ডিসেম্বর গোটা ভারতবর্ষ ব্যাপী আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী, বিশ্ব বরেণ্য, উনিও একজন মহাপুরুষ, ওনার দীর্ঘ 6 বছরের শাসনকালে উনি যে উন্নয়ন, প্রতিটি মানুষের জন্য উনি যে কর্মযজ্ঞ চালিয়ে মানুষের কাছে উনি দেবতার সম্মান পেয়েছেন। বহু মানুষকে অবিজেপি, বহু মানুষকে, বহু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ওনার প্রতি একটা আলাদা শ্রদ্ধা নিবেদন করার একটা মানসিকতা তৈরি হয়েছিল ওনার প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন। যে সকল যোজনাগুলো উনি ঘোষণা করেছিলেন, সেই যোজনার সুফল কিন্তু এই ভারতবর্ষের বর্তমানে 140 কোটি জনগণ, এই 140 কোটি জনগণ তখন উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন খুব সম্ভবত 120-22 কোটির পশ্চিমবাংলার বা ভারতবর্ষের জনসংখ্যা ছিল। কিন্তু সমস্ত মানুষের জন্য তিনি যে যোজনা ঘোষণা করেছিলেন এবং তাকে ইমপ্লিমেন্টেশন করে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, তার সুফল কিন্তু আজকের 2026 সালের প্রথম দিন আমরা আজকের 140 কোটি জনগণ কিন্তু সেই সুফল আজও ভোগ করে চলেছি। ওনার সেই যোজনা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে উনি আজকে কাজ করে চলেছেন। ওনার এই প্রায় 12 বছর হতে চলল উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এই 12 বছরের মধ্যে উনি এমন যোজনা মানুষের কল্যাণে উনি গ্রহণ করেছেন, 134টা যোজনা, যে যোজনার মাধ্যমে গোটা ভারতবর্ষের প্রতিটি মানুষ ব্যাপকভাবে তার সুফল পাচ্ছেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ছিল 25শে ডিসেম্বর 1924 সালে।
1924 সালের 25শে ডিসেম্বর ওনার জন্ম, ওনার মৃত্যু 16ই আগস্ট 2018 সাল। তো ওনার জন্মদিন পালন আমরা তো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যার যেমনভাবে সামর্থ্য সেইভাবে সারা দেশব্যাপী পালন হয়েছে, সারা ভারতবর্ষব্যাপী পালন হয়েছে। কিন্তু ওই একই দিনে শাশ্বত সনাতন ধর্মের যারা মানুষ আমার কণ্ঠস্বর শুনবেন, আমার এই ভিডিওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই। ওই দিনই ছিল তুলসী মাতার পুজো। আমরা বাড়িতে যে হরি মন্দির রাখি, সেই হরি মন্দিরের যে তুলসী গাছ আছে, সেই তুলসী মাতার পুজো একদিকে, আর একদিকে আমাদের শ্রদ্ধেয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস। এই তুলসী পূজনও কিন্তু প্রতিটি হিন্দুর বাড়িতে বাড়িতে হওয়া উচিত ছিল। কিন্তু এই আমি যেখানে বাস করছি, যে গ্রামে বাস করছি, আমার বাড়ির পার্শ্ববর্তী যে সমস্ত প্রতিবেশীরা রয়েছেন, তাদের বাড়ির মা বোনেরা জানেনই না তুলসী পূজন যে হিন্দু ধর্মের একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয়। এই জিনিসটা বহু মানুষের মনে থাকে না। তাই স্বাভাবিকভাবেই গুটি কয়েক কিছু মানুষ এই তুলসী পূজন করে থাকেন। আমি জানি, আমি খবর নিয়ে দেখেছি, আমার গ্রামেরই অনেক বাড়ি আছে যারা তুলসী পূজন কি জিনিস হয়তো জানেনই না, জানার চেষ্টাও করেন না, অথচ তারা সন্ধ্যাবেলায় শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে, ধূপ দেখিয়ে, মোমবাতি জ্বালিয়ে সেই তুলসী মন্দিরে তারা কিন্তু সন্ধ্যা দেয়। কিন্তু তুলসী পূজন, তুলসী মাতার পূজন, হরি মন্দিরের যে বিশেষ গুরুত্ব সহকারে যে পুজোটা করা উচিত, সেটা কিন্তু সেইভাবে পালন করা হয় না। তো এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সেই নৈতিক দায়িত্বটা তারা এড়িয়ে চলেছে। প্রতিটি শাশ্বত সনাতন ধর্মের মানুষদেরকে উদ্বুদ্ধ করা, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। যদিও প্রশ্ন আসবে যে আমি কি করেছি, আমি করিনি, কিন্তু আমি নিজের বাড়ির মধ্যে এটাকে করে যে সোশ্যাল মিডিয়ায় দিই, এতেই তো বহু মানুষ দেখতে পায় যে দেবুদা এরকম তুলসী পূজন করেছে, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করেছে। আমি প্রত্যেকটি আমাদের ভারতীয় জনতা পার্টির যে কর্মসূচি, সেই কর্মসূচিগুলো যথাযথ মর্যাদায় আমি পালন করার চেষ্টা করি। তো গত 25শে ডিসেম্বর বাজপেয়ীজির জন্মদিন পালনের দিনে আমার নাতি, অর্থাৎ আমার মেয়ের ছেলে, সে কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিল অটল বিহারী বাজপেয়ী সম্বন্ধে, একদম পুরো ইংরেজিতে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস
এবং ওনার বিগত দিনের যে সফলতম কার্যকারিতা সেই বিষয় নিয়ে ইংরেজিতে বক্তব্য রেখেছে। আমিও প্রায় ৪৫ মিনিটের ওপরে আমি বক্তব্য রেখেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ওই ভিডিওটি আমি সোশ্যাল মিডিয়ায় দিতে পারিনি, কারণ টেকনিক্যালি একটা ভুলের জন্য আমার সেই ভিডিওটি নষ্ট হয়ে গেছে। প্রচণ্ড আফসোস, সেটা আমি দিতে পারিনি। তো সেটা কেন করেছিলাম? 25শে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিবস উপলক্ষে যে বক্তব্যটা রেখেছি সেটা আমি সোশ্যাল মিডিয়ায় দিতে পারিনি। তার কারণ আমার মোবাইলের একটা সমস্যা হওয়ার জন্যে আমি দিতে পারিনি। তো যাই হোক, আজকে এই মুহূর্তে আমার মোবাইলে 31 মিনিট 5 সেকেন্ড হয়ে গেছে। আমি এটাকে স্টপ করছি।